গল্পটা শুরু হয় এক ছেলে দিয়ে যে স্কুলে থাকে। ওর কানায় কানায় ইয়ারফোন দেয়, একটা ছাতা নিয়ে বাড়ির পথে ছুটে চলে। অনেক দূর হাঁটার পর ও একটা ট্রেন স্টেশনে পৌঁছায়। ওখানে ও দেখতে পায় এক মেয়েকে, যিনি ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কোনো কারণে ছেলেটা হঠাৎ মেয়েটাকে দেখে অবাক হয়ে যায়। তখন হঠাৎ ঘোষণা করা হয় ট্রেন ৩০ মিনিট দেরি করবে, কারণ একটা হরিণ ট্রেনের সাথে ধাক্কা দিয়েছে। ছেলেটা মেয়েটার দিকে এক টানা তাকিয়ে থাকে। এটা মেয়েটাকে অস্বস্তি দেয়। সে বলে, এভাবে তাকানো বন্ধ করো, তুমি একদম ভুতুরে লাগছ। তুমি এখানে আগে কখনো দেখিনি। ট্রেনগুলো এখানে প্রায় লস অ্যাঞ্জেলেসে যায় হরিণের সাথে ধাক্কা লাগার কারণে। তারপর সে তার ছাতা দিয়ে দেয় আর বলে, দেখছি তুমি তোমার ব্যাগ ভিজতে চাও না, এটা নাও। আমার কেউ খেয়াল করে না, আর আমার বাড়িও স্টেশনের কাছে, মেয়েটা বলে। তবে যদি তুমি ভিজো, তোমার মা বাবা চিন্তা করতে পারে, ছেলেটা বলে। মেয়েটা জবাব দেয়, আমার মা বাবা নেই। ছেলেটা মন খারাপ করে বলে, ওয়াও, দারুণ। মেয়েটা একটু অবাক হয়ে ছাতা নিয়ে বলে, তোমার নম্বর দাও তো, আমার পরে এটা ফেরত দিতে হবে। পরের দিকে তারা যোগাযোগের তথ্য আদান প্রদান করে, আর আমরা তাদের নাম জানতে পারি। ছেলেটার নাম করু আর মেয়েটার নাম আঞ্জু। দৃশ্যটা বদলে যায়, করু আবারও তার বাড়ি থেকে বেরোচ্ছে, যেমন প্রতিদিন করে থাকে। সে ট্রেনে চড়ে স্কুলে যায়। স্কুলে গিয়ে সে একটা সারপ্রাইজ পায়। আঞ্জুকে নতুন ট্রান্সফার স্টুডেন্ট হিসেবে পরিচয় করানো হয়। আঞ্জু টোকিও থেকে এখানে এসেছে। যখন শিক্ষক তাকে নিজেকে পরিচয় দিতে বলে, আঞ্জু মানা করে। এর বদলে সে শুধু করুর সাথে কথা বলে, তারপর নিজের আসনে চলে যায়। এতে ক্লাসরুমে হইচই পড়ে যায়, কারণ সবাই কৌতূহল করে কিভাবে তাদের দুজনেরই একে অপরের পরিচয় আছে। কাউরুর বন্ধুর নাম সহি। সে উদ্দীপ্ত হয়ে বলে, কি হচ্ছে ভাই, তুমি ওকে কি করে জানো? ক্লাস শুরু হয়, আর বিরতির সময় কিছু মেয়েরা আঞ্জুর সঙ্গে বন্ধুত্ব করতে চেষ্টা করে, কিন্তু সে তাদের সঙ্গে কথা বলতে চায় না। কিছু ছেলেও চেষ্টা করে, কিন্তু তারাও ব্যর্থ হয়। সব দেখেই সহি কাউরুকে বলে, এই মেয়েটা কে, তোদের কাছে যেতেও রাজি হয় না। তখন এক মেয়ে, যার নাম কোহারু, আসে। কোহারু নিজেকে মেয়েদের লিডার মনে করে, আর আঞ্জুর সবাইকে উপেক্ষা করাটা পছন্দ করে না। নিজের কথা বলার জন্য কোহারু জোর করে আঞ্জুর হাত ধরল। আঞ্জু যে বইটা পড়ছিল সেটা আসলে উপন্যাস না, মাঙ্গা ছিল। সবাই আঞ্জুর ওপর মজা করছে মাঙ্গা পড়ার জন্য, জানিয়ে আঞ্জু বেশ রেগে যায়। পরিস্থিতি আরও খারাপ হয় যখন কোহারু ইচ্ছাকৃতভাবে মাঙ্গাটা মাটিতে ফেলে দেয়। ক্রুদ্ধ আঞ্জু কোহারুর মুখে একটা পাঞ্চ মারে, যার ফলে কোহারুর নাক থেকে রক্ত পড়ে। ক্লাসরুমটা হঠাৎ একেবারে বিশৃঙ্খলায় পরিণত হয়, এমনকি করুও ভীত দেখায়। তারপর দৃশ্য বদলে যায় এবং দেখানো হয় করুর ছোট বোন কারেনের একটা ছবি, যিনি ছোটবেলায় একটি দুর্ঘটনায় মারা গিয়েছিল। পরে রাতে করু বসে তার জন্য প্রার্থনা করছে, আর সেই সময় করু বিছানায় শুয়ে আছে। মিউজিক শুনতে শুনতে হঠাৎ কিছু ভাঙার শব্দ শুনে সে নিচে নামে, আর দেখে তার বাবা মদ খেয়ে বকতে বকতে কথা বলছে। বাবা কাউরুকে দেখে তার চুল ধরে ধরে দেয়ালে ঠেলে মারতে থাকে। চিৎকার করে বলল, সব তোমার দোষ, কারেন তোমার কারণে মারা গেছে। তুই সব সময় ওই ইয়ারফোন পরে মিউজিক শুনছিস। এমনিতেও যদি মরিস তাতে আমার কোনো ব্যাপার নেই, শুধু আমার কারেন্টটা আমাকে ফিরিয়ে দে। এটা শুনে করু ঘরের বাইরে দৌড়িয়ে পালায়। সে দৌড়াতে থাকে, থামতে চায় না। অবশেষে পৌঁছে যায় একটা রেল লাইনের কাছে। করু ট্রেনের দিকে হাঁটতে শুরু করে। হঠাৎ করেই টানেলের ভিতর থেকে পিছন থেকে ট্রেনের আওয়াজ শোনা যায়। বাঁচতে সে দ্রুত রেল লাইন থেকে লাফ দিয়ে নেমে সামনে এগোতে থাকে। শেষমেশ সে আরেকটা রহস্যময় টানেলে পৌঁছে। কৌতূহল বশত ভিতরে ঢুকে দেখে ভিউটা এত সুন্দর যে সে স্তম্ভিত হয়ে যায়। তখন তার চোখ পড়ে একটা জুতোর ওপর। অবাক হয়ে বুঝতে পারে এটা কারেনের জুতো। বিভ্রান্ত হয়ে ভাবতে থাকে এটা এখানে কেন আছে। উত্তর খুঁজতে সে কারেনের নাম ডাকে আর টানেলের আরও গভীরে দৌড়াতে থাকে। দৌড়ানোর সময় সে একখানা তোতা পাখির সঙ্গে দেখা করে। যা, এটা তার জন্য আরও বড় চমক, কারণ ওই তোতা অনেক আগেই মারা গিয়েছিল। ভয়ে সে দৌড়ে টানেলের মুখের দিকে চলে যায়। বাইরে এসে এসে হাত দুটো দেখে বলে, এটা কোনো মায়া না, এটা সত্যি। করু বাড়ি ফিরে তোতাটাকে পিঞ্জরায় বেঁধে রাখে। পিঞ্জরা বেঁধে এমন সময় সে অজান্তে একটা শব্দ করে দেয়, যা তার বাবাকে জানিয়ে দেয় যে সে বাড়ি এসেছে। বাবা তার ঘরে ঢুকে তাকে জোরে জোরে জড়িয়ে ধরে বলে, দুঃখ করো না, আমি সেই রাতে মদ্যপ ছিলাম। তোমাকে হারালে আমি কি করতাম জানি না, দয়া করে আর এমন করিস না, আবার এরকম কিছু করিস না। ওদিকে তুমি কার বাজিতে থাকছিলে, বলবি না তো রাস্তার উপরে ঘুমাচ্ছিলি? কাউরু উত্তর দেয়, না, আমি তো শুধু বাইরে হাঁটছিলাম। এটা শুনে তার বাবা রাগ হয়ে বলেন, ঠিক আছে, বলতে চাও না, কিন্তু যদি আবার 1 সপ্তাহ এভাবে হঠাৎ গায়েব হও, তাহলে আমি তোমাকে মাফ করব না।
করু অবাক হয়ে ফোনের তারিখ দেখে, কিন্তু ফোনটা বন্ধ। চার্জ দিয়ে দেখলে বুঝতে পারে পুরো 1 সপ্তাহ কেটে গেছে। সে পাশাপাশি সহি আর আঞ্জুর অনেক মেসেজও পায়। পরের দিন স্কুলে সহি করুর কাছে ছুটে গিয়ে জিজ্ঞেস করে, তোর কি হলো, মারা গেছিস নাকি? একটু পর আঞ্জু এসে বলে, ও তোরা বেঁচে আছিস, ঠিক আছে, আমি তোর ছাতা নিয়ে আসব। দৃশ্য বদল হয়। করুকে দেখা যায় রহস্যময় সেই সুড়ঙ্গের দিকে ফিরে যাচ্ছে। সে ভয় পাচ্ছে, কিন্তু সাহস জোগাড় করে ভিতরে ঢুকে পড়ে। কিছু দূর হাঁটার পর সে থামে আর বলে, এটা স্বপ্ন না, এটা রাশিমা সুড়ঙ্গ। এর মানে আমি কারেনকে ফিরিয়ে আনতে পারি। হঠাৎ আঞ্জু হাজির হয় আর করুকে জিজ্ঞেস করে জায়গাটা সম্পর্কে। করু নার্ভাস হয়ে তার হাত ধরে টেনে নেয়। টানেলের বাইরে পা রাখার সাথে সাথেই সময় বদলে যায়। দুপুর থেকে রাত 12টা হয়ে যায়। বাইরে করু অনুকে বোঝায়, এটা রাশিমা টানেলের সময়। এখানে সময় বাইরে জগতের মতো কাজ করে না। কেউ যদি টানেলের শেষ প্রান্তে পৌঁছে, তারা যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে, কিন্তু তার জন্য তাদের জীবন থেকে শতাব্দীকাল বাঁচাতে হবে। অনু জিজ্ঞেস করে, তোমার যা খুঁজছিলে সেটা পেলেই? করু বলে, এখনও না, কিন্তু নিশ্চিত আছি পাব। হাসে আরেক প্রস্তাব দেয়, তুমি কি আমার সাথে কাজ করবে? তুই কিছু চাস আর আমিও কিছু চাই। যেহেতু আমাদের লক্ষ্য একই, তাহলে কেন একসাথে কাজ না করি আর সেই সুড়ঙ্গটা খুঁজে না বের করি? করু রাজি হয়ে যায়। পরের দিন আবার দেখা হয়। আঞ্জু বলে, আজ থেকে আমাদের যৌথ অভিযান শুরু। স্কুল শেষে রেল ক্রসিংয়ে মিলব। আর মনে রেখিস, এই সুড়ঙ্গের কথা কাউকে বলবো না, এটা আমাদের গোপনই থাকবে। করু জিজ্ঞেস করে, তাহলে প্ল্যান কি? আঞ্জু উত্তর দেয়, প্রথমে ভিতর আর বাইরে সময়ের পার্থক্যটা বের করি। তারা ফোনে থেকে সমন্বয় করে। আঞ্জু তাকে নির্দেশ দেয়, তুমি যেই টানেল দিয়ে হাঁটছ, চল, কথা বলতেই থাকো আমার সাথে, যে কোনো কিছু নিয়ে। যদি ফোন কেটে যায় বা দেরি হয়, তার মানে তুমি এমন একটা জায়গায় পৌঁছেছ যেখানে সময় একটু আলাদাভাবে চলে। এই সুযোগ নিয়ে কারু আঞ্জুকে জিজ্ঞেস করল, আগের স্কুলে কি কখনো কাউকে মেরেছ? আঞ্জু বলল, না, কাহারু প্রথম মানুষ যার ওপর সে হাত তুলেছিল। কারু জিজ্ঞেস করল, সে কেন কাহারুর কাছে ক্ষমা চায়নি? আঞ্জু বলল, যেহেতু কাহারু লড়াই শুরু করেছিল, তাই ওকেই আগে ক্ষমা চাওয়া উচিত। এই কথাবার্তার মাঝেই কথোপকথন চলাকালীন কলটা হঠাৎ কেটে যায়। করু তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ায় আর প্রবেশদ্বারের দিকে দৌড়ায়। বাইরে আসতেই অঞ্জু বলে, 65 মিনিট হয়ে গেছে আর কলটা কেটে গেছে। ঠিক যেমন ভাবছিলাম। আমি লাল মেপেল গাছগুলোর পাশ দিয়ে পার হয়ে গেছি। চল, তদন্ত চালিয়ে যাই। এরপর দৃশ্য বদলায়। স্কুল শেষে তারা আবার রেল ক্রসিংয়ে দেখা করে। আজ তারা জানতে পারে, টানেলের ভিতরে 3 সেকেন্ড মানে বাইরের জগতে 2 ঘন্টা, আর 30 সেকেন্ড মানে 20 ঘন্টা। 1 ঘন্টা মানে 100 দিন, আর 1 দিন মানে 65 বছর।